এই বৃষ্টি কখন যে থামবে বলো তো শিবু কাকা, একেবারে অসহ্য লাগছে। আধ ঘন্টা যাবৎ বসে আছি। থামবে না, থামবে না তারানাথ। এ হলো কালবৈশাখী ঝড়, এত সহজে থামার নয়। তোমরা যাই বলো, আমার কিন্তু ভালোই লাগছে। মুসুলধারে বৃষ্টির সাথে রতন কাকার হাতের গরম চা, আহা কি যে মজা। হ্যাঁ, সাথে ভূত এফএম শুনতে পারলে আরোই ভালো লাগতো। কি বলো তোমরা? কোনো এককালে গ্রাম অঞ্চলে অনেক ভূতুরে কাণ্ড করতে দেখা যেত। তোমাদের মতো আমাদের তখন ভূত এফএম শুনতে হতো না, বাস্তবে ভূত দেখে আমরা দৌড়ে পালাতাম। কি বলো শিবু কাকা, সত্যি? আচ্ছা বেশ, তাহলে এখন আমাদের তোমার সাথে ঘটে যাওয়া একটা ভূতের গল্প শোনাও তো। হ্যাঁ, এই কালবৈশাখীর রাতে চায়ের দোকানে ভূতের গল্প একদম জমে ক্ষীর হবে। তখন আমার বয়স 22 কি 23 হবে। সবে নতুন বিয়ে করেছি। গঞ্জে আমার একটা বড় দোকান ছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে আমি গঞ্জের দোকানে যেতাম আর রাত করে বাড়ি ফিরতাম। একদিন সন্ধ্যার পর আমি দোকান বন্ধ করে পাশের একটা মিষ্টির দোকানে যাই। আর কিছু ভালো মিষ্টি কিনে নেই। মিষ্টির দোকানদার মুচকি হেসে আমাকে বললেন, কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো কাকা, অনেকদিন হলো গৌরী বাবার বাড়ি গিয়েছে, তাই ওকে আনতে যাচ্ছি। বেশ, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। গঞ্জের পাশেই রেল স্টেশন ছিল, তাই আমি পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম। আমি স্টেশনে গিয়ে পৌঁছাতেই পো পো শব্দ করে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে জানালার পাশে একটা সিটে আমি আরাম করে বসলাম। আমাদের গ্রাম থেকে আমার শ্বশুর বাড়ি একটু দূরে, নবাবপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। ট্রেনে যাতায়াত করলে সময় কম লাগে, তাই আমি আমার শ্বশুর বাড়ি ট্রেনে যাওয়া আসা করতাম। ট্রেনের ভিতর খুব একটা মানুষ ছিল না, পুরো বগি এক প্রকার খালি ছিল। কেন যেন আমার একটু ভয় করছিল। কিছু সময় পর ট্রেন নবাবপুর স্টেশনে এসে থামল। ট্রেন থেকে নেমে আমি অবাক হয়ে যাই। পুরো স্টেশন একদম ফাঁকা ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 9টা বাজে। সে সময় গ্রামের লোকজনের কাছে রাত 9টা মানে গভীর রাত, তাই স্টেশন একদম ফাঁকা। স্টেশন থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 1.5 কিলোমিটারের মতো। এই 1.5 কিলোমিটার পথ আমাকে পায়ে যেতে হবে। আমার শ্বশুর বাড়ি যেতে একটা বড় ঘন জঙ্গল পার করে যেতে হয়। জঙ্গলের কথা মনে হতেই আমার ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল। জানি না কেমন করে আমি এই নির্জন পথে একা বাড়ি দেব। হাঁটতে হাঁটতে একটা সময় আমি জঙ্গলের কাছাকাছি চলে আসি, কিন্তু আমি আর সামনে আগানোর সাহস পাচ্ছিলাম না। আমি থমকে দাঁড়ালাম, আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কোনো রিক্সা বা মানুষের দেখা পেলাম না।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, নীরব স্তব্ধ পরিবেশ। জঙ্গলের ভেতর থেকে শিয়াল ডাকার শব্দ কানে ভেসে আসছে। হঠাৎ আমি দেখলাম জঙ্গলের রাস্তার মাথায় একজন লোক গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি বেশ অবাক হলাম। একটু আগেও লোকটা এখানে ছিল না। তিনি কখন এখানে আসলেন আমি দেখতে পাইনি। আমি গাড়িওয়ালার কাছে এগিয়ে গেলাম। আমি কিছু বলার আগেই লোকটা আমায় বলল, আপনি কোথায় যাবেন? এত রাতে এখানে এসেছেন কেন? এই পথ দিয়ে তো সন্ধ্যার পর কেউই যাওয়া আসা করে না। আসলে নবাবপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমি নতুন বিয়ে করেছি। গঞ্জে আমার দোকান আছে। দোকানের কাজ শেষ করে এখন আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই একটু রাত হয়ে গেছে। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম হলো রাহুল দেবনাথ। ও, আপনি রাহুল কাকার মেয়ের জামাই? হ্যাঁ, আমি ওনারই। আপনি চিনেন? জি, চিনি। আপনার শ্বশুর কৃষি কাজ করেন। বড্ড ভালো মানুষ তিনি। নবাবপুর গ্রামের উত্তর পাড়ায় ওনার বাড়ি। আপনার তো বিবাহ উপযুক্ত এক শালিকা আছে, নাম ঋতু। হ্যাঁ, আপনি তো দেখছি সবই জানেন। তা আপনার বাড়ি কোথায়? কোন পাড়ায় থাকেন আপনি? আমার এখানে কোনো ঘর বাড়ি নেই। গাড়িওয়ালার মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ অবাক হলাম। আমতা আমতা করে বললাম, তাহলে আপনি এখানে থাকেন কোথায়? আমি সর্বস্থানে থাকি, তবে এই জঙ্গলে বেশি থাকি। চলুন, আপনাকে আপনার শ্বশুর বাড়ি পৌঁছে দিচ্ছি। ওনার মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম। আর মনে মনে ভাবছিলাম, লোকটা আবার পাগল টাগল নয় তো। আমার নীরবতা দেখে গাড়িওয়ালা আমাকে বললেন, কি হলো, আপনি গাড়িতে উঠে পড়ছেন না কেন? আপনি যাবেন না? হ্যাঁ, যাব তো। আমি তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলাম। আমি গাড়িতে উঠে বসতেই উনি গাড়ি ছেড়ে দিলেন। যদিও বা গাড়িওয়ালা খুব রহস্যজনক কথা বলছেন, কিন্তু আমার কাছে ওনার গাড়িতে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বাবু শোনেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলুন না। আমি আপনাকে জঙ্গলটি পার করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আর কখনোই রাতের বেলা আপনি এই পথ দিয়ে আসবেন না। মাথা নেড়ে আমিও হ্যাঁ সম্বোধন করলাম। মুখ ফুটে কিছুই বললাম না। গাড়িওয়ালা এমনিতেই ভীষণ অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, তাই আর কথা বাড়ালাম না। জঙ্গলের আঁকা বাঁকা পথ দিয়ে গরুর গাড়ি ছুটে চলেছে। পুরো জঙ্গল ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে আছে। অন্ধকার জঙ্গলের গাছগুলোকে মিশরের পিরামিড বলে মনে হচ্ছিল। এমন ভুতুড়ে পরিবেশ দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনে আমি চমকে উঠলাম। এটা কোনো পশু বা পাখির শব্দ তো মনে হচ্ছে না। আর কোনো মানুষের তো এমন ভয়ঙ্কর শব্দ করার প্রশ্নই ওঠে না। তাহলে এটা কিসের শব্দ হতে পারে? ভেতরে ভেতরে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। খুব অদ্ভুতভাবে হঠাৎ করে জঙ্গলের দমকা হাওয়া বইতে লাগলো। আমি খুব অস্থির হয়ে উঠলাম, কিন্তু গাড়িওয়ালার ভিতর আমি কোনো অস্থিরতা দেখলাম না। আমি আরো বেশি অবাক হলাম। বিরক্ত করিস না, যা। গাড়িওয়ালার এমন হুঙ্কার শুনে আমি চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। খুব আশ্চর্যজনকভাবে তখন দমকা হাওয়া বন্ধ হয়ে গেল। হচ্ছেটা কি এসব? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না।
আবারও সেই ভয়ঙ্কর শব্দ শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সময়ের সাথে সাথে ভয়ঙ্কর শব্দটি ক্রমেই বেড়ে চলেছে। মাঝে মাঝে অনেক দূর থেকে কান্নার শব্দ ভেসে আসছে, কখনো আবার হাসির শব্দ শোনা যাচ্ছে। মনটা ভীষণ কুটাক ডাকছিল, মনে হচ্ছিল আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। গাড়িওয়ালা ভাই, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না, আমার ভীষণ ভয় করছে। গাড়িওয়ালা যেন আমার কথা কানেই তুলল না। তিনি তার মতো করে গাড়ি চালাচ্ছিলেন। ওনার উপর আমার ভীষণ রাগ হচ্ছিল। হঠাৎ আমি দেখলাম গরুর গাড়ির পাশে একটা দানবের মতো কালো ছায়া আসছে। ভয়ে আমি চমকে উঠলাম। আমার গলা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরের প্রাণ পাখিটা ধুক ধুক করতে লাগলো। মনে মনে রাম রাম বলা ছাড়া আর কিছুই করার ছিল না। হঠাৎ গরুর গাড়িটি থমকে দাঁড়ালো। গাড়িওয়ালা খুব চেষ্টা করে ও সামনের দিকে এগোতে পারল না। ভয়ে আমি পিছনে ঘুরে তাকিয়ে চিৎকার করে উঠলাম। আমি দেখলাম দানবের মতো ছায়াগুলো গরুর গাড়িটি পিছন থেকে টেনে ধরে রেখেছে। ভয়ে আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, পা থরথর করে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন। দেহ থেকে প্রাণ পাখিরা হয়তো এক্ষুনি বের হয়ে যাবে। গাড়িওয়ালা এক লাফে গাড়ি থেকে নেমে দানবের মতো ছায়াগুলোর উপর এগিয়ে যায় আর রেগে মেগে বলে, কেন এভাবে বিরক্ত করছিস? ছেড়ে দে একে, ও আমার খুব কাছের লোক। তোরা যদি এক্ষুনি এখান থেকে না যাস তবে আমি তোদেরকে মজা দেখাবো। সব কটাকে এই জঙ্গল থেকে দাঁড়িয়ে ছাড়বো। গাড়িওয়ালা এ কথা বলতেই দানবগুলো সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। ভয়ে আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম, কিন্তু ছায়াগুলোকে আর কোথাও দেখতে পেলাম না এবং সেই ভয়ঙ্কর শব্দগুলো আর শুনতে পাচ্ছিলাম না। তারপর গাড়িওয়ালা গাড়িতে বসে পড়লেন আর আপন মনে গাড়ি চালাতে লাগলেন। সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমার ভিতরের ভয়টাও কাটতে লাগলো। একটা সময় আমি জঙ্গলের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাই। গাড়িওয়ালা গাড়ি থামিয়ে বললেন, আর কোনো ভয় নেই, আমি গাড়ি নিয়ে আর সামনে এগোতে পারবো না। এখান থেকে কিছুটা পথ পায়ে হেঁটে গেলেই আপনি আপনার শ্বশুর বাড়ি পৌঁছে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মাঝরাতে আমাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করার জন্য। তা আপনার ভাড়া কত হয়েছে? আপনাকে ভাড়া দিতে হবে না, আমি ভাড়া নিই না। আমি আর কোনো কথা বাড়ালাম না। মিষ্টির হাড়ি নিয়ে গাড়ি থেকে নেমে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো গাড়িওয়ালার নামই তো জানা হয়নি। ও গাড়িওয়ালা ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রঘু। তারপর আমি খুশি মনে হাঁটা শুরু করলাম এবং আমি কিছু সময় পর শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখে আমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শালিকা সবার চোখ কপালে উঠে যায়। মনে হচ্ছিল যেন ওনাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ অবাক হয়ে হা করে আমার দিকে তাকিয়ে রইলেন। ওনাদের এভাবে অবাক হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। তুমি এত রাতে জঙ্গলের পথ দিয়ে কেমন করে এলে? এই পথ দিয়ে তো রাতের বেলা যেই যায় পরের দিন সকালবেলা জঙ্গলে তার লাশ পাওয়া যায়। অশুভ আত্মারা রাতের বেলা জঙ্গলে ঘুরে বেড়ায়। তুমি জঙ্গল পার হলে কেমন করে গো? রঘু নামের একজন গাড়িওয়ালা আমাকে তার গাড়িতে করে জঙ্গল পার করে দিয়েছেন, আর তিনি তো আমার কাছ থেকে ভাড়াও নেননি।
রঘু গাড়িওয়ালার নাম শুনে ওনারা সবাই অবাক হয়ে যান, বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি কিছু বলে ওঠার আগেই আমার শ্বশুর বললেন, আজ থেকে ঠিক 2 মাস আগে জঙ্গলের পথে রঘু গাড়িওয়ালার লাশ পাওয়া যায়। তোমাকে আসলে অশুভ প্রেতাত্মারা ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু রঘু করতে দেয়নি। তোমাকে রঘুর আত্মা বাঁচিয়েছে। শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। বড় বিপদ থেকে প্রাণে বেঁচে ফেরার জন্যে মনে মনে ঈশ্বরকে আর রঘু গাড়িওয়ালাকে ধন্যবাদ জানালাম। সেদিনের পর থেকে আর কখনোই আমি রাতের বেলা শ্বশুর বাড়ি যাইনি। কি ভূতের গল্প শুনে সবাই ভয় কি কাবু হয়ে গেলি নাকি? হ্যাঁ কাকা, এই দেখো আমার গায়ের পশমগুলো কাটা হয়ে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি থেমে গেছে, এবার নে যা, তোরা বাড়ি যা। যা বাবা, দোকানটা বন্ধ করে দিয়েছে। ভেবেছি আমার ছেলে কানাইয়ের জন্য কিছু মজা নিয়ে যাব, কি আর করার, খাবার ছাড়াই এখন বাড়িতে যেতে হবে। ছেলেটা আমার সকালে খাবারের জন্য বড্ড জ্বালাবে। এই দোকানটা আজ বেশ কদিন ধরে বন্ধই থাকে। আজ আর কোনো যাত্রী পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। আজকে আসাটাই ভুল হয়েছে। এখন আর অযথা অপেক্ষা না করে বাড়ি চলে যাই। রাত তো কম হয়নি, শুধু শুধু যাত্রীর আশা করে রাতের ঘুমটা মাটি করছি। মনটা খুবই খারাপ আছে। অন্যদিন এই রাতের বেলায় অনেক যাত্রী পাওয়া যায়, তাই রাতে না ঘুমিয়ে নৌকা নিয়ে ঘাটে বসে থাকি, বাড়তি যদি কোনো ইনকাম করা যায়। আমি হরিদাস, নৌকা চালিয়ে আমার সংসার চলে। একদিন কাজে না গেলে সংসারে টানাটানি চলে আসে। টাকার অভাবে ছেলেটাকে স্কুলে ভর্তি করাতে পারিনি। আমি দিনের বেলাতেও নৌকা চালাই, রাতের বেলাতেও নৌকা নিয়ে ঘাটে বসে থাকি। যদি কোনো যাত্রী বিপদে পড়ে নদী পার হতে আসে, রাতের বেলার যাত্রীরা অনেক চড়া দাম দেয়, তাই রাতে না ঘুমিয়ে ঘাটে চলে আসি। তবে আজ 2 ঘন্টা অপেক্ষা করার পরও কেউই আসলো না। দুর্গাপূজার দিন ঘনিয়ে আসছে, এদিকে হাত একেবারেই খালি। গিন্নিকে গত 2 বছর কোনো নতুন কাপড় দিতে পারিনি। কবে যে মা দুর্গা আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। বিষণ্ণ মন নিয়ে আমি বাড়ির পথে হাঁটছি। আজ অমাবস্যা, আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। পথ চলতে একটু সমস্যা হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় হেঁটে যেতে পারছি। হঠাৎ রাস্তায় পাশের বন্ধ দোকানটা পার হতেই কেমন যেন মনে হলো দোকানের ভেতর কেউ হয়তো কাঁদছে। কান্নার শব্দ শুনে আমি পিছনে ফিরে তাকাই। পিছনে কেউই নেই, তবে কান্নার শব্দটা মনে হচ্ছে দোকানের ভিতর থেকেই আসছে। এই দোকানটা তো বন্ধ। আমি দোকানের শাটারে কান পাতি। এখন কোনো কান্না শোনা যাচ্ছে না। তাহলে কি আমি ভুল শুনেছি?
আমার মনের ভুল ভেবে আমি আবারও মেঠো পথ ধরে হাঁটা শুরু করি। ঝিঝি পোকাদের ডাকে রাতটা আরও বেশি ভয়ানক লাগছে। দোকান থেকে কিছু দূর আসতেই আমার মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। বুকের ভেতরটা লাফিয়ে উঠল। আমি পিছনে ফিরে তাকালাম, কিন্তু পিছনে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাকে, হরি, দাঁড়া। কে কে ডাকে? পিছনে কেউই নেই, অথচ মনে হলো খুব কাছে কেউ আমাকে ডেকেছে। আমি স্পষ্ট শুনেছি। ভয় আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি এখান থেকে রজত দাদার দোকানটা দেখতে পাচ্ছি। দোকানে আলো জ্বলছে, মনে হচ্ছে মুদি দোকানটা খুলেছে। এখন রাত প্রায় আনুমানিক 3টা বাজে। এত রাতে এই দোকানটা খোলা কেন? একটু আগেও তো বন্ধ দেখেছি। আমি দোকানের সামনে যেতে অবাক হয়ে যাই। একজন মহিলা, এই মহিলাকে আমি চিনি, রজত দাদার বউ কামিনী। কিন্তু কামিনী দিদি এত রাতে কেন দোকান খুলছে? একে তো এত রাত, আবার দোকান খোলা, তার উপর কামিনী দিদির সাদা শাড়ি পরার ব্যাপারটা বুঝতে পারছি না। আগে কখনোই কামিনী দিদি এমন ধবধবে সাদা পরেননি। আমিও খামোখা মেয়েলি ব্যাপার নিয়ে ভাবছি। এত কিছু ভেবে আমার কাজ নেই। গ্রামে কি হয় না হয় তা খুব কমই জানি। আমার দিন কাটে নদীর ঘাটে, কিন্তু কেন যেন মনটা হঠাৎ অশুভ কিছুর ভয়ে লাফিয়ে উঠল। রজত দাদার এই মুদির দোকানটি কাঞ্চনগড়ের সব থেকে বিখ্যাত মুদির দোকান। আমাদের গ্রামের আশেপাশে এই দোকানটা একটা মাত্র দোকান। কিন্তু মনের মাঝে একটা ভয় কাজ করছে। একটু আগে আমি হাঁটার সময় আমার নাম ধরে কেউ ডেকেছে শুনেছি। কণ্ঠটা আমার অনেক পরিচিত বলে মনে হয়েছে। একটা ভারী পুরুষ কণ্ঠ। আমি দোকানের ভিতরে উকি দিলাম। দিদি, রজত দাদার খবর কি? দোকান খুলেন না অনেকদিন? কামিনী দিদি আমার কোনো কথার কোনো উত্তর দিলেন না, শুধু ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি উত্তর না পেয়ে আমার ছেলের জন্য কিছু খাবার কেনার উদ্দেশ্যে দোকানের জিনিসপত্র দেখতে থাকি। এত রাতে দোকান খুলেছেন যে দিদি? তাছাড়া দিনে তো এই দোকানটা বন্ধ থাকে। রাতেই তো বেচা কেনা বেশি হয়। তুই তো নদীর ঘাট থেকেই ফিরলি। আগের দিন আর নেই কামিনী দিদি। আগে রাত বেরোতে যাত্রী পেতাম, কিন্তু এখন আর কেউ রাতে বের হয় না। গ্রাম জুড়ে তো ভূতের আতঙ্ক বেড়ে গেছে, তাই মানুষ রাতে বের হয় না। কি বলো দিদি? আমি তো কিছুই জানি না। আচ্ছা, রজত দাদা কোথায়? তাকে তো দেখছি না অনেকদিন হলো। বেঁচে থাকলে তো দেখবে। আমি আর কামিনী দিদির কথা একেবারে থ হয়ে গেলাম। বেঁচে নেই মানে? কি বলছো কি দিদি? রজত দাদা বেঁচে নেই? রাজত মারা গেছে 1 সপ্তাহ হচ্ছে। তাই বুঝি দোকান বন্ধ থাকে? আহারে, বড্ড ভালো মানুষ ছিল। কিন্তু রজত দাদা কিভাবে মরেছে দিদি? গ্রামের কেউ তো এই ব্যাপারে কিছুই জানে না। জানবে কি করে? গ্রামের কেউ তো আমাদের বাড়িতে গিয়ে আমাদের খোঁজ খবর নেয়নি। অথচ এই গ্রামের সবাই আমার স্বামীর দোকানে বাকিতে জিনিসপত্র নিয়েছে। লাখ লাখ টাকা ঋণ হয়ে আছে। ঋণ দিতে না পেরে রাজত আত্মহত্যা করে। শুনে খুব কষ্ট লাগলো গো দিদি। এজন্য আমি কোনো ঋণ করি না। দরকার হলে না খেয়ে থাকবো, তাও ঋণ করব না। রজত দাদা মারা গেছে খবর এখনো জানলাম না। তুমি কাউকে জানাওনি? জানিয়ে কি করব? কেউ আসতো আমাদের বাসাতে? বেঁচে থাকতে কেউ আসেনি আমাদের বুড়ো বুড়ির খোঁজ নিতে। মরার পরেও কেউ আসলো না। কামিনী দিদির কথা আমি কিছু বুঝতে পারছি না। বেচারি স্বামী হারিয়ে শোকে উল্টাপাল্টা বলছে হয়তো। দাও দিদি, আমার কানাইয়ের জন্য 5টা চকলেট দাও।
টাকা আমি কাল দেব, আজ ঘাটে কোনো ইনকাম হয়নি। আমি বাকি দেই না, এই দোকান থেকে কিছু নিলে এর মূল্য দিতে হবে। আমি কি বলেছি মূল্য দিব না? আমায় এত বছর ধরে চিনো, আমি কি কখনো বাকি নিয়েছি? কাল দিয়ে যাব। কথা কানে যায়নি তোর? বললাম তো বাকি দিব না। হঠাৎ কামিনী দিদি খুবই কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। পিছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। এদের জন্যই আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। বাকিতে জিনিস নিবে, বাকির নাম ফাঁকি। আজ বাকি নেওয়ার মজা বোঝাবো। আমার চোখের সামনে মৃত রজত দাদাকে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করব কি করে, যে কিনা 1 সপ্তাহ আগে মারা গেছে, সে আমার সামনে দাঁড়িয়ে কিভাবে শ্বাস নিচ্ছে। একটু আগেই তো কামিনী দিদি বলল রজত দাদা আত্মহত্যা করেছে, তাহলে আমার সামনে এটা কে? দিদি, তুমি না বললে রজত দাদা মারা গেছে? হ্যাঁ, মারাই তো গেছে। তাহলে তোমার পাশে এটা কে গো? আমার কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনের দিকে তাকায়, আর তারপর দুজনে খুবই ভয়ঙ্কর। হরি, তুই বাকিতে চকলেট নিবি না? আমি কিছু নিব না, আমাকে যেতে দাও। তোমরা তো মানুষটাও, আমাকে যেতে দাও দয়া করে। এই যে যখন আমার দোকান থেকে আর ফিরতে পারবি না, তোকে আমরা সাথে করে নিয়ে যাব। না না, আমি যাব না, কিছুতেই যাব না। রজত দাদা ও কামিনী দিদির আত্মার সাথে আমি পেরে উঠব না। তাদের চোখের সামনে দেখা যাচ্ছিল না, খুবই ভয়ঙ্কর লাগছিল দেখতে। দৌড় দিয়ে এই দোকানের সীমানা অতিক্রম করব, সে শক্তিটুকু আমার শরীরে অবশিষ্ট নেই। মাটির সাথে যেন আমার পাগুলো আটকে গেছে। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে যেন এখনই জ্ঞান হারাবো। বুকের ভিতর হাতুড়ি পিটার মতো শব্দ হচ্ছে। হঠাৎ আমি বিকট এক চিৎকার দিয়ে দৌড়ে পালালাম। আমি স্পষ্ট ওই আত্মাগুলোর ছুটে আসার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই পিছনে ফিরে তাকাবো না। পিছনে তাকালে নির্ঘাত আমি জ্ঞান হারিয়ে পড়ে যাব। ওরা আমার শরীর খুঁড়ে খুঁড়ে খাবে। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে আমার বাড়ির সামনে লুটিয়ে পড়ি। তারপর আর কিছুই মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি নিজেকে আমার বাড়ির উঠানে আবিষ্কার করি। আমার পরিবার আমার চিন্তায় খুবই উদ্বিগ্ন। তাদের আমি রাতের ঘটনা খুলে বলি। গ্রামের কয়েকজন মিলে আমরা রজত দাদার বাড়িতে যাই। বাড়ির ভিতরে কাউকেই দেখতে পাই না। রজত দাদার বাড়ির চারপাশ খুবই নিরিবিলি। এখানে খুব একটা মানুষ আসে না। বাড়ির চারপাশ থেকে লাশ পচা গন্ধ আসছে। তারই সূত্র ধরে আমি বাড়ির পিছনে গিয়ে একটা বড় বটগাছের ডালে রজত দাদা ও কামিনী দিদির মরদেহ ঝুলতে দেখি। চোখের সামনে এমন দৃশ্য দেখে খুবই খারাপ লাগলো। গ্রামের মুরব্বীদের কাছে শুনলাম রজত দাদা নাকি দোকান বন্ধক রেখে অনেক টাকা লোন করেছিল। সময় মতো টাকা দিতে না পারায় দোকান দখলের কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই গাছে ফাঁস নেয়। তাদের আপন বলতে এক ছেলে আছে, সে শহরে বউ নিয়ে থাকে। গ্রামবাসীরা লাশ নিয়ে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়। তারপর থেকে কেউ আর রাতের বেলা দোকান খোলা দেখেনি। এখনও রাতের সেই বীভৎস ঘটনার কথা মনে পড়লে আমি শিউরে উঠি। সেদিনের পর থেকে আর কখনোই আমি রাতের বেলা নদীর ঘাটে যাইনি। আমি আকাশ। আজ বহুদিন পর মামার বাসায় ঘুরতে যাচ্ছি। পড়াশোনার চাপে আগের মতো তেমন আর মামার বাসায় যাওয়া হয়ে ওঠে না। আজ অনেক দিন পর একটু ব্যস্ততা কাটিয়ে ছুটি পেলাম, তাই ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। প্রায় ঘন্টা 2-এর পথ, তাই সন্ধ্যা রাতেই রওনা দিলাম। পৌঁছাতে পৌঁছাতে সেই 8টা কি 9টা বেজে যাবে হয়তো।
মামার বাড়ির যাবার একটি সমস্যা, সন্ধ্যা নামলেই যেন মনে হয় গভীর রাত। চারিদিকে একটু আলোর ছিটেফোঁটা দেখা যায় না। জ্যোৎস্না রাতে রাস্তা ঝকঝকে আলোয় চকচক করলেও অমাবস্যার রাতে বিদঘুটে আলোয় এক ধাপ পরে কি আছে তা দেখা মুশকিল হয়ে পড়ে। আর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা শিয়ালের ডাকে বুকের ভিতর খচ করে ওঠে। কিন্তু কথায় আছে, মামা বাড়ি ভারী মজা। তাই সব কিছু উপেক্ষা করে মামা বাড়ির দিকে যাচ্ছি। যা ভেবেছিলাম তাই, এতদিনও এই জায়গার আর কোনো পরিবর্তন হলো না। যেই জায়গার মানুষেরই পরিবর্তন হয়নি সেখানে এই জায়গার দোষ দিয়ে লাভ কি? এই জায়গাটি শহরাঞ্চল হলেও এই জায়গাটির হাবভাব মোটেও শহরের মতো নয়। শহরে যেখানে সন্ধ্যা নামলেই বৈদ্যুতিক আলোয় চারপাশ ঝকঝকে করে, সেখানে এই জায়গায় বিদঘুটে অন্ধকার ছেয়ে যায়। অনেক দিন পর আসার কারণে মামার বাড়ির পথ প্রায় ভুলেই গিয়েছি। তার মধ্যে কালো অন্ধকারের চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, আর চেনাও যাচ্ছে না। কোন দিকে যাব আর কোন দিকে যাব না কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছে পথঘাট সব হারিয়ে গুলিয়ে ফেলেছি। হাতে গোনায় কিছু কিছু জায়গায় হারিকেনের আলো দেখা গেলেও অধিকাংশ বাড়ি যেন কালো অন্ধকারে ছেয়ে আছে। এখানকার মানুষের বেখেয়ালিপনার কারণে বিদ্যুৎ এখনও সরবরাহ হয়নি, তাই হারিকেন আর একঝাঁক জোনাকি পোকার আলোয় তাদের ভরসা। কবরস্থানের পাশে আসতেই বুকের ভিতর একটি আচমকা আতঙ্ক ভর করল। কেন জানি না, আগে আমার এমন কখনো মনে হয়নি, কিন্তু আজকে কেমন অস্থিরতা কাজ করছে। চারপাশ শুনশান একটি পরিবেশ, কোনো আওয়াজ নেই, শুধু নিস্তব্ধতা। চারদিক খা খা করে বেড়াচ্ছে, আশেপাশে একটি মানুষও নেই। এই তো পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে। যাকগে, পৌঁছে গিয়েছি, আর কোনো চিন্তা নেই। কি রে বাবা, এতদিন পরে মনে পড়ল তোর মামিকে, আর এতই রাত করে কেন এলি? ওই আর কি, দেরি হয়ে গেল। অনেকটা পথ পেরিয়ে আসলি, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আয় তাড়াতাড়ি খেয়ে নে। আগে তো ভিতরে আসতে দাও। আহা, দেখছিস কি ভুলো মন আমার। আয় 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 বাবা, ভেতরে আয়। না গো মামি, আর খাবো না। আসার পথে বাড়ি থেকে বেরিয়ে দেখি হোটেলে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, তাই আর নিজেকে সামলাতে না পেরে 2 প্লেট বিরিয়ানি খেয়েই তবেই রওনা হয়েছি। তোমার বাড়ি আসতে যেয়ে পেরেশানির মধ্যে পড়েছিলাম, কোন দিকে যাব না সেটাই বুঝতে পারছিলাম না। অন্ধকারে পথঘাট একদম গুলিয়ে ফেলেছিলাম। ভালোই শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যা তাহলে শুয়ে পড়, অনেক রাতই তো হলো। সকাল সকাল উঠে একটু জায়গাটা ঘুরে দেখিস, এমনিতেই সবই চিনতে পারবি। মামা মামি আমাকে প্রচণ্ড ভালোবাসে। তাদের কোনো সন্তান নেই, আমাকেই তারা নিজের সন্তান মনে করে। ছোটবেলায় যত আবদার ছিল সবই যেন মামার কাছেই ছিল। বয়সের সাথে সাথে সব কিছু বদলে গিয়েছে। এখন মামার বাড়ি খুব বেশি আসা হয় না, তাই এসেছি যখন বেশ কয়েকদিন থেকেই তারপর বাড়ি ফিরব। চোখটা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর যেন তাকিয়ে থাকতে পারছি না। ঘন্টা 2 জার্নি করেই যেন বেশ ক্লান্ত হয়ে পড়েছি। চোখ দুটো ক্লান্ত হয়ে পড়েছে, আর তাকিয়ে থাকতে পারছি না। এবার তাদের আরাম দেওয়ার পালা। বলতে বলতেই ঘুমিয়ে পড়লাম।
হঠাৎ করেই কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। আমি তাড়াহুড়ো করে উঠে বসে পড়লাম। তারপর চারিদিকে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কে কাঁদছে, কিন্তু ঘরের আশেপাশে কারোরই দেখা পেলাম না। আর থাকারও তো কথা নয়, এই বাড়িতে আমি, মামা আর মামি ছাড়া আর কেউ তো নেই। আমি মনের সন্দেহ দূর করতে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার পাশে দাঁড়াতেই এক দমকা হাওয়া বয়ে গেল। দমকা হাওয়ায় শরীর যেন শিউরে উঠল। চারপাশে বিদঘুটে অন্ধকার চেয়ে আছে। জানালা থেকে কবরস্থানটি আবছা আবছা দেখা যাচ্ছে। অস্পষ্ট কবরস্থানের দিকে তাকাতেই মনের ভিতরে একটি ভয় কাজ করতে শুরু করলো। মনে হলো কিছু একটা হতে চলেছে। বাতাসের গতি আরও বাড়তে লাগলো। বাড়ির ভেতরে থেকেও মনে হচ্ছে যেন আমাকে উড়িয়ে নিয়ে অন্য কোথাও ফেলে দিবে। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিরে, ভয় পেয়ে গেলি নাকি? কে আছো এখানে? কে আছো? কি হলো? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? কে আছো আশেপাশে? ভয়ঙ্কর বিচ্ছিরি এক অট্টহাসি, যেন হাসিতে পুরো শরীর কেঁপে উঠছে। আবার স্তব্ধ হয়ে গেল পরিবেশ। চারিদিকে একটি পাখির সারা শব্দও নেই, অথচ একটু আগেও যেন মনে হলো পরিবেশটা কি অস্থির। কোনো অশরীরই যেন ঢুকে পড়েছে এই পরিবেশে। নিমেষে আবার স্তব্ধ। কিন্তু একটি মেয়ের কান্নার আওয়াজ আর সেই কথাগুলো বেশ ভাবাচ্ছিল আমাকে। কিছুতেই যেন ঘুমোতে পারছিলাম না। আর একটু চোখ জোড়ো লেগে আসলে আবার সেই আতঙ্কে চমকে উঠলাম। পরদিন সকাল, ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে গেলাম। মামা মামি কাউকেই কিছু জানালাম না। তারা অকারণে অতিরিক্ত চিন্তা করবে বলে আর কোনো কথাও বললাম না। আমি এক পা দুপা করে কবরস্থানের সামনে যেতে লাগলাম। আমার কেন জানি মনে হচ্ছে কাল রাতের ঘটনা নিছক একটি কাকতালীয় ব্যাপার নয়। এখানে কিছু রহস্য রয়েছে, আর এই রহস্য এই কবরস্থানকে জুড়েই। তাই ঘুম থেকে উঠে প্রথমেই এই কবরস্থানের সামনে এলাম। কি গো ছোকরা, ওই কবরস্থানের আশেপাশে ঘুর ঘুর করছে কেন? না গো চাচা, তেমন কিছুই না, এমনি দাঁড়িয়ে চারপাশটা দেখছি। তা তুমি কি এই জায়গায় নতুন নাকি? হ্যাঁ, এই জায়গায় আমার মামার বাড়ি, খুব বেশি যাতায়াত নেই বললেই চলে। তাই তো বলি, এই জায়গায় কোনো ছোকরার এত সাহস হবে না দাঁড়িয়ে থাকার। তুমি চলে যাও, বেশিক্ষণ এখানে মোটেও নিরাপদ নয়। কেন? এই কবরস্থানটি পড়ে থাকতো, কেউ আশেপাশে আসে না, কেউই না। কেন চাচা, এই কবরস্থান পরিত্যক্ত কেন? চলে যাচ্ছেন কেন? আমাকে বলে যান দয়া করে, কেন এই কবরস্থানটি পরিত্যক্ত? কি গো চাচা, বললেন না? আমার কথার প্রত্যুত্তরে চাচা কোনো উত্তর দিলেন না। অস্বাভাবিক আচরণ দেখিয়ে চলে গেলেন। এত দ্রুত গতিতে হাঁটলেন যে এক সেকেন্ডেই যেন তার 10 পা এগিয়ে গিয়েছেন। আজ সারাদিনের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। কোথায় কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
শুধু মনের ভিতর আচমকা ভয় কাজ করছে, কিছুতেই ঘুম আসছে না। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে করতে কি যেন মনে হলো। আমি আবার উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই ওই দূরের কবরস্থানে একটি সাদা শাড়ি পরা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটির মুখ থেকে লাল লাল রক্ত ঝরছে, চুল উড়ছে, দাঁত দুটো বিশাল বিশাল লম্বা। বাতাসের দমকা হাওয়ায় প্রবল স্রোতে মেয়েটি ভাসছে। হঠাৎই আমার চোখ পড়ল মেয়েটির সাথে আরও একজনকে। ভালো করে লক্ষ্য করে দেখি লোকটি আর কেউ নয়, আজ সকালে যে লোকটার সাথে কথা হলো সে। আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম। আমিও তাদের সাথে সাথে কবরস্থানের ভিতরে ঢুকে পড়লাম। কবরস্থানের ভিতরে ঢুকেই দেখি মেয়েটি তার ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকিয়ে আছে চাচার দিকে। আমাকে মেরো না, আমাকে দয়া করে ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও, আমাকে মেরো না, দয়া করে মেরো না আমাকে। তোর মতো মানুষের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। তোর মতো পাপীর আর বেঁচে থাকার কোনো অধিকারও নেই, বুঝলি? না না, আমাকে মেরো না। এ কথা শেষ হতে না হতে মেয়েটি রহিম চাচার মাথা থেকে শরীরটা আলাদা করে দেয়। আমি সেখানে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখে আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে সেখানেই কাঁপছিলাম। ঠিক সে মুহূর্তে চোখের পলক পড়তে না পড়তেই দেখি মেয়েটি আর সেখানে নেই। আমার ঠিক সোজা বরাবর দাঁড়িয়ে রয়েছে। কি ছোকরা, কি দেখছিলি? খুব খুব ভয় পেয়ে গেলি নাকি? বলেই মেয়েটি ক্রমশ আমার দিকে আরো এগিয়ে আসছে। তার বাতাসে চুলগুলো উড়ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে পালিয়ে আসি বাড়িতে। পরদিন সকাল হতেই আমি মামার বাড়ি চলে আসি এবং আর কোনোদিন সেখানে যাব না বলেই সিদ্ধান্ত নিলাম। আজ ট্রেন জার্নিটা ভালোই উপভোগ করেছি। আষাঢ় মাস হওয়ায় আকাশ মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পুরোটা সময় ধরে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি শেষে ভোর ভোর সময়ে হেমায়েতপুরে এসে নামলাম। এখান থেকে 20 মিনিট পথ পাড়ি দিলেই আমার বন্ধু সুকান্তের বাড়িতে গিয়ে পৌঁছাবো। আমি ভুবন দাস, আমার বাড়ি ঢাকা শহরে। গ্রামীণ জীবন আমার স্বচক্ষে কখনো দেখা হয়নি। যাও হয়েছিল সেসব জায়গায় এখন আর কোনো প্রকৃতির ছোঁয়া নেই। বড় বড় দালান কোঠা নির্মাণ হয়েছে। আর এজন্যই সুকান্ত আমাকে ফোন করে আসতে বলে। হেমায়েতপুর গ্রাম নাকি অনেক সুন্দর। তাই আর লোভ সামলাতে পারলাম না। দুর্গাপূজার বন্ধ পেয়েছি বেশ কয়েকদিন। ছুটির এই দিনগুলো সুকান্তর গ্রামেই কাটাবো। হাঁটতে হাঁটতে বৃষ্টি জোরালো হতে লাগলো। আমিও জোরে পা ফেলতে লাগলাম। সুকান্তের সাথে আজ গ্রামে ঘুরতে বেরিয়েছি। সারাটা বিকেল ঘোরাঘুরি শেষে যখন বাড়ি ফিরব তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা দুজনে গ্রামের একটা ছোট দোকানে গিয়ে বসি। সেটা ছিল একটা চায়ের দোকান। তুই তো এখনো কিছুই দেখিসনি, তোকে আজ রাতে গ্রামের বাঁশবাগানে নিয়ে যাব।
তখন দেখবি পাতার ফাঁক দিয়ে আকাশটা কত সুন্দর লাগে। আমার তো তোদের গ্রাম খুবই পছন্দ হয়েছে, আর রাতের বেলা বের হতে আমার কোনো আপত্তি নেই। গ্রাম ঘুরবে ভালো কথা, কিন্তু রাতের বেলা বাঁশবাগানে ভুলেও যাস না। বাঁশবাগান দেখতে হলে দিনেই দেখ, রাতে বের হওয়া মঙ্গল নয়। সে কি হরণ দাদা, তুমি এইসব কি কথা বলছো? যতদূর আমি জানি তুমি তো রাতের বেলাতেই সব কাজ করতে পারো। রাতের বেলা মাছ ধরা, দোকান খোলা, শ্মশান ঘাটে গিয়ে মরা পোড়ানো থেকে সব কাজ তো তুমিই করতে পারো। হ্যাঁ, তাই তো রাতে তোদের বের হতে নিষেধ করেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, কথাগুলো শোন বাছারা, তাহলে প্রাণে বাঁচবে। আমি আর সুকান্ত দুজনের মুখের দিকে তাকিয়েছিলাম। হরণ দাদার কথা কিছুতেই আমাদের বোধগম্য হচ্ছে না। বৃষ্টি থেমে গেলে আমরা দুজনে কথা বলতে বলতে চা দোকান থেকে চলে এলাম। এখন রাত 12টা বাজে। আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু সুকান্তের মামা কিছুতেই রাতে আমাদের বের হতে দিতে চাননি, আর তাই মামা ঘুমিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে দুই বন্ধু রাতের আধারে বাঁশবাগানে যাওয়ার উদ্দেশ্যে বের হই। সুকান্তের বরাবরই সাহস একটু বেশি, ভূতপ্রেত নিয়েও আগ্রহের কমতি নেই। বাঁশবাগানের পাশে একটা শ্মশান ঘাট আছে। এই শ্মশান ঘাটে অনেক অস্বাভাবিক কিছু দেখেছে, কিন্তু আজ পর্যন্ত আমি কিছুই দেখিনি, আর তাই তো এইসবে আমার বিশ্বাস হয় না। আমিও খুব একটা বিশ্বাস করি না, তবে রাতের বেলা ভূতপ্রেতের কথা শুনলে বুকের ভেতরটা লাফিয়ে ওঠে রে ভাই। আমরা দুজনে গল্প করতে করতে এগোচ্ছি। এদিকে পথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। এখন কি হবে? আমরা তো ভিজে যাব। আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই, তবে আমাদের একটা ছাতা নিয়ে বের হওয়া উচিত ছিল। কি আর করার, আর কিছু দূর গেলেই আমরা বাঁশবাগানে চলে আসব। সুকান্ত আর আমি ভিজে ভিজেই হাঁটছি। আষাঢ়ের বৃষ্টির রাত, আমরা ছাড়া আর কোনো জনমানব নেই। সুকান্তের ভয় না করলেও আমার কেমন যেন ভয় করছে। বৃষ্টির শব্দের সাথে সাথে ব্যাঙের ডাক আরও বেশি ভয়ানক শোনাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের পিছনেই হাঁটছে। আমি ভয়ে ধমকে দাঁড়ালাম। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে সুকান্ত অবাক হয়। কি রে, দাঁড়িয়ে পড়লি যে? কিন্তু স্পষ্ট মনে হলো কেউ যেন আমাদের পিছনে হাঁটছে। পানিতে হাঁটার শব্দ সুকান্ত কি শুনতে পাইনি? মনে হলো যেন ওদের পিছনে কেউ হাঁটছিল। আমারও তো তাই মনে হলো, কিন্তু পিছনে তো কেউই নেই। তাহলে আমাদের মনের ভুল হবে হয়তো। আমরা দুজনে আবার হাঁটা শুরু করি, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, একই সাথে আমাদের দুজনের ভুল কি করে হয়। রাতের বেলা এখানে আসা কি ঠিক হয়েছে? কেমন যেন একটা ভয় করছে না সুকান্ত? তুই তো দেখছি একটা ভিতর ডিম। তোরা শহরের ছেলেরা নাকি অনেক সাহসী, হ্যাঁ? কেন যেন এই পরিবেশটা অনেক বেশি ভয়ানক লাগছে রে ভাই। কিচ্ছু হবে না, চল বাঁশবাগানের ভিতরে যাই, তোর অনেক ভালো লাগবে। সুকান্তের কথায় আমি ভয়ে ভয়ে বাগানের ভিতরে এগিয়ে যাই। বুকের ভিতরটা কেঁপে কেঁপে উঠছে। সুকান্তকে কিছু বুঝতে দিলাম না, ও শুনলে নির্ঘাত হাসাহাসি করবে। বাগানের ভিতর ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। আমরা বাগানে প্রবেশ করতেই বৃষ্টি থেমে গেলেও হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠছে। বাঁশবাগানের ভিতর একটা শব্দ ক্রমাগত কানে আসছে, বাঁশ কাটার শব্দ। আমরা দুজনে বাঁশ কাটার শব্দ শুনতে পেলাম। এটা কিসের শব্দ? মনে তো হচ্ছে কেউ যেন বাঁশ কাটছে। কিন্তু এত রাতে কে বাঁশ কাটবে? বাগানের ভিতর তো কাউকেই দেখতে পাচ্ছি না।
সুকান্তের দিকে তাকিয়ে মনে হচ্ছে এবার সে নিজেও একটু ভয় পেয়েছে, কিন্তু মুখে কিছুই বলছে না। আমাদের বাড়ি ফেরা উচিত বন্ধু। হ্যাঁ চল তাই যাই। আমরা দুজনে যেই বাঁশবাগান থেকে বের হতে যাব, ঠিক সেই সময় দেখি হরণ দাদা আমাদের সামনে দাঁড়িয়ে। অরুণ দাদা, তুমি এখানে? বাঁশ কাটতে এসেছি। এত রাতে বাস কেন? আমার গিন্নি মারা গেছে, মরা পোড়াতে বাঁশ লাগবে, তাই বাঁশ নিতে এসেছি। হরণ দাদার কথা শুনে আমরা দুজনে হতভম্ব হয়ে তাকিয়ে থাকি। হরণ দাদার বউ মারা গেছে, এটা সে খুব স্বাভাবিকভাবে আমাদের বলছে কিভাবে? বিন্দুমাত্র শোক বা চোখে মুখে কোনো কিছুই ফুটে উঠছে না। তোরা যাবি আমার সাথে? কোথায় যাবো অরুণ দাদা? শ্মশানে মরা পোড়াতে আমাকে সাহায্য করবি? হরণ দাদার কথায় সুকান্ত রাজি হয়ে গেল। আমার মন কিছুতেই সায় দিতে চাইছে না। এই রাতের বেলা শ্মশান ঘাটে যাওয়াটা কি ঠিক হবে? সুকান্ত হরণ দাদার পিছু পিছু যাচ্ছে, আমিও ধীরে ধীরে এগোতে থাকি। বাঁশবাগান থেকে বেরোতেই একটা ভ্যানে সাদা কাপড় নিয়ে লাশ দেখতে পাই। লাশ দেখে আমার গা শিউরে ওঠে। এর আগে কখনো লাশ দেখতে যাইনি আমি। আষাঢ়ের রাত, ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে ঝিঝি পোকাদের সব ডাক, সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ বিরাজ করছে। কিছু দূর যেতেই একটা বড় শ্মশান ঘাট চোখে পড়ে। হরণ দাদা আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, তোরা লাশের পাশে থাক, আমি চিতা সাজাই। বৃষ্টিতে তো ভিক্ষের সব শেষ হয়ে গেছে। ঠিক আছে দাদা। লাশের ভ্যান নিয়ে আমরা দাঁড়িয়ে, আর হরণ দাদা শ্মশানের ভিতরে গেছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় লাশের কাপড় সরে যেতেই আমি আর সুকান্ত চমকে উঠি। দুজনে দুজনের মুখের দিকে তাকাই। দুজনের চেহারায় ফুটে উঠেছে ভয় আর আতঙ্ক। এ কি করে সম্ভব? এ তো হরণ দাদা। হরণ দাদা এখনই শ্মশান ঘাটে গিয়েছে, তাহলে এই লাশ? কি হচ্ছে সুকান্ত আমাদের সাথে? বুঝতে পারছি না, কিন্তু এখানে থাকা নিরাপদ নয়। তাড়াতাড়ি এখান থেকে পালাই চল। কোথায় যাচ্ছিস? লাশ নিয়ে শ্মশানে আয়। শ্মশানের সামনে হরণ দাদা, ভ্যানের ওপর হরণ দাদার লাশ। কি হচ্ছে বুঝতে পারছি না। ভয়ে শরীর কাটা দিয়ে উঠছে বারবার। তাড়াতাড়ি আয়, লাশটা চিতায় পোড়াতে হবে। তুমি তো বলছো এই লাশ তোমার বইয়ের, তাহলে এখানে তুমি কি করে দাদা? আর বলিস না, মরেছি সেই সকালবেলায়, কেউ এখনো পোড়ায়নি। আমার বউ তো বাপের বাড়ি গেছে, 2 দিন হচ্ছে। তোদের যদি বলি আমি মরে গেছি, আমার লাশ পুড়িয়ে দিস, তাহলে তো তোরা আজ রাতে বাড়ি থেকেই বেরোদি না। হরণ দাদার ভয়ঙ্কর চেহারা দেখে আমাদের গলা শুকিয়ে আসলো। ও দাদু, আমাদের যেতে দাও। তোদের যেতে দিলে কিভাবে আমি মুক্তি পাবো? তোদের 2 টাকায় সাথে নিয়ে যাব আমি। হরণ দাদার কথায় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সুকান্ত চিৎকার দিয়ে ওঠে, ভূপেন পালা, এখানে আর এক মুহূর্তও নয়। সুকান্তের চিৎকারে আমি দৌড়াতে থাকি। হরণ দাদার আত্মা আমাদের পিছনে পিছনে আসে। দৌড়া, এই আত্মারাতে কিছুতেই ধরা পড়া যাবে না। যারা ধরতে পারলে তোদের 2 টাকায় আমি চিবিয়ে খাবো। হরণ দাদার আত্মা আমাদের পিছনে ঝড়ের গতিতে দৌড়ে আসছে। আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে আমরা দৌড়াচ্ছি। জানি না পালিয়ে বাঁচতে পারবো কিনা। ভয়ে আমরা কেউই পিছনে তাকাইনি।
দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির দিকে ছুটে আসি। পরদিন আমি আর সবাইকে রাতের ঘটনা খুলে বলি। হরণ দাদার দোকান নাকি কাল সকাল থেকেই বন্ধ, অথচ আমি আর সুকান্ত গতকাল সন্ধ্যায় হরণ দাদার দোকানে বসে বৃষ্টি থেমে যাওয়ার জন্য অপেক্ষা করেছি। ভাবলেই শরীর হিম হয়ে আসে। একটা মৃত মানুষ দোকান খুলে বসেছিল। সুকান্তের মামাকে নিয়ে আমরা হরণ দাদার বাড়িতে যাই। আর গিয়ে কাঠের উপর হরণ দাদার নিথর দেহ পড়ে থাকতে দেখি। সুকান্ত দাদার বউ বাপের বাড়ি থেকে আসলে গ্রামের লোকজন মিলে তাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বন্ধু সুকান্ত থেকে বিদায় নিয়ে আমি ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। হেমায়েতপুর গ্রাম ঘুরতে এসে ভৌতিক অভিজ্ঞতা হবে এটা কখনো কল্পনাও করতে পারিনি। এই ঘটনাটা ভাবলেই ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সেদিন আমরা বেঁচে ফিরব কখনোই আশা করিনি। কাঞ্চননগর গ্রাম শিল্পীর আঁকা ছবির মতোই সুন্দর। এই গ্রামে আছে বড় বড় নদী, সারি সারি গাছপালা, কৃষকের অক্লান্ত পরিশ্রমে বেড়ে ওঠা ফসলের মাঠ, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমি কমল দাস, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে গ্রামে বেড়াতে এসেছি। ছুটি শেষ হলে আবারও শহরের ম্যাচে ফিরে যেতে হবে। শহরে জীবন আমার খুব একটা ভালো লাগে না, তাই ছুটি পেলেই বাড়ি চলে আসি। গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছি। রোজ সকালে হাঁটতে বের হই। পথে আমার বন্ধু নরেনকে দেখে হাসি মুখে এগিয়ে যাই তার কাছে। কি রে নরেন, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? যাচ্ছিলাম তোর বাড়িতে, পথেই তোর সাথে দেখা হয়ে গেল। ভালোই হয়েছে বল। আমার বাড়িতে কেন? তোর কি মরার স্বাদ হয়েছে এটা জিজ্ঞাসা করতে। কেন, কি হয়েছে? শুনলাম তুই নাকি কাল রাত্রিবেলা কাল কুঠিরের পোড়া বাড়িতে গিয়েছিলি। হ্যাঁ, তবে রাতে যাইনি। সবাই বলছে সেখানে নাকি ভূত আছে, কিন্তু আমি যে তো কিছুই দেখলাম না। বাড়িটা পুড়েছে শুধু। এই বাড়ি নিয়ে মানুষের এত আজগুবি কথাবার্তার তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। দেখ বন্ধু, যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। গ্রামের মানুষেরা ওই বাড়ির আশেপাশেও যায় না। শুনেছি ওই বাড়িতে নাকি অসংখ্য প্রেতাত্মারা আছে, যারা বাড়িতে আগুন ধরার সময় মরে ছাই হয়ে গেছে। মরে ছাই হয়ে গেলে ভয় পাওয়ার কি আছে? অতিরিক্ত সাহস ভালো নয়। তুই তো গ্রামে থাকিস না। ওই কালকুঠিরের বাড়ি ঘিরে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক মানুষও মারা গেছে বলে ওদিকে আর যাস না বললাম। নরেন আমাকে সাবধান করে দিয়ে চলে যায়। গ্রামের মানুষের মুখে কালকুঠিরের পোড়াবাড়ি নিয়ে অনেক কথা শুনেছি, তাই স্বচক্ষে দেখার জন্য রাতে গিয়েছিলাম। সত্যি বলতে আমার তেমন একটা ভয় করেনি। সবাই এত ভয় পায় কেন জানি না।
বাঁচাও! চিৎকার দিয়ে আমি চোখ মেলে তাকাই, নিজেকে খাটের উপর আবিষ্কার করি। এর মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। কালকুঠিরের পোড়াবাড়ি নিয়ে দুঃস্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মধ্যে হলেও আমার সারা শরীর শিউরে উঠেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। মনের ভয়টা দূর করতে না পারলে শান্তিমতো ঘুমাতে পারবো না। একবার যাব নাকি কালকুঠির পোড়াবাড়িতে? সবাইকে প্রমাণ করে দেবো ওই বাড়িতে কোনো প্রেতাত্মা নেই, বাড়িটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেই ভাবা সেই কাজ। নিঃশব্দে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। মা জানতে পারলে এত রাতে কখনোই বাইরে বের হতে দিবে না। যদি জানে আমি কালকুঠিরের পোড়াবাড়ি যাচ্ছি তাহলে তো আরোই বকবে। তাই আমি অতি সাবধানে বাড়ি থেকে বের হই। নিস্তব্ধ রাস্তায় হাঁটছি। রাতের বেলা গ্রামের পরিবেশ আরো বেশি সুন্দর লাগে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা চলতে আমার কোনো সমস্যা হচ্ছে না। চারপাশ শীতল বাতাস প্রাণটাই জুড়িয়ে গেল আমার। কালকুঠিরের পোড়াবাড়ি নিয়ে লোকজনের এত ভয় পাওয়ার কারণ কি, আমার সেটা জানতেই হবে। লোকমুখে শুনেছি কালকুঠির মশাই এই গ্রামের জমিদার ছিলেন। হঠাৎ তার বাড়িতে আগুন লেগে যায়, বাড়ির সকলে পুড়ে ছাই হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমি কালকুঠিরের পোড়াবাড়ির সামনে চলে আসি। পোড়াবাড়ির সামনে দাঁড়াতেই যেন মনে হলো সম্পূর্ণ আকাশ কালো হয়ে গেছে, অন্ধকারে ডুবে আছে চারিদিক। অথচ কিছুক্ষণ আগেও পূর্ণিমার চাঁদের আলোতে চারদিক উজ্জ্বল হয়েছিল। কিন্তু এখানের আকাশ দেখে মনে হচ্ছে অমাবস্যার রাত। হঠাৎ কয়েকটা কাক আমার মাথার উপর দিয়ে কাকা করে উড়ে যায়। রাতের বেলায় কাক! বুকের ভেতরটা কিঞ্চিত ভয়ের জন্ম দিতে শুরু করলো। এতক্ষণ সাহস দেখালেও পোড়াবাড়ির দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। যেন মনে হচ্ছে পোড়াবাড়ির জানালাগুলো দিয়ে অসংখ্য মৃত আত্মার আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ বিকট শব্দ করে পোড়াবাড়ির সদর দরজা খুলে গেল। মনে হচ্ছে যেন আমার জন্যই দরজা খোলা হয়েছে। নিজে থেকে দরজা খুলে গেল কি করে? ভিতরে কি কেউ আছে? কেউ কি আমাকে ভয় দেখাতে চাইছে? কালকুঠিরের পোড়াবাড়ির রহস্য জানার জন্য কৌতূহল থাকলেও এখন ভয়ের কাছে পরাজিত হতে হলো আমাকে। বাড়ি ফিরে যাওয়ার জন্য যে আমি পিছনে ফিরি, অমনি আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু এতক্ষণ তো কেউ ছিল না। আমার ধারণা সত্যি করে দিয়ে এক বরফ শীতল হাত আমার কাঁধে স্পর্শ করল। ভয় ও আতঙ্কে আমার শরীর হিম হয়ে আসে। রাতের সেই স্বপ্নের কথা মনে পড়ল। আশ্চর্যের ব্যাপার, ঠিক এমন কিছুই আমি স্বপ্নে দেখেছিলাম। পোড়াবাড়ির সামনে আমার পিছনে সাদা শাড়ি পরা ভয়ঙ্কর চেহারার এক মেয়ে দাঁড়িয়েছিল। আমি পিছনে ফিরার সাহস খুঁজে পাচ্ছিলাম না। পিছন ফিরলে ভয়ঙ্কর চেহারার এক প্রেতাত্মাকে দেখব, যেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমাকে অবাক করে দিয়ে একটা পুরুষ কণ্ঠস্বর বলে উঠল, কি হে ছোকরা, মরা স্বাদ হয়েছে বুঝি? এই রাতের বেলা কালকুঠিরের পোড়াবাড়ির সামনে কি করছ? কর্কশ এই কণ্ঠস্বর শুনে আমার মনের ভয়টা ধীরে ধীরে কমতে লাগলো। যাক, পিছনের মানুষটা অন্তত ভূত না। আমি পিছনে ফিরে তাকাই। একটা 50-60 বছরের এক বয়স্ক লোক হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। বাঁচতে যদি চাও তাহলে এই পোড়াবাড়ির সামনে থেকে চলে যাও, দেরি করলে পালানোর রাস্তাও খুঁজে পাবে না। কথাটা বলে হারিকেন নিয়ে পোড়াবাড়ির ভিতরে চলে যায়। আমি ভয়ার্ত দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটাই কি সদর দরজা খুলে দিয়েছিল? কিন্তু গ্রামের লোকের কাছে শুনেছি এই বাড়িতে এখন কেউ বাস করে না। তাহলে এই লোকটা কোথা থেকে? মনের ভিতর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তখনই বাড়ির ভিতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। একটা নারী কণ্ঠস্বর
এত রাতে এই পোড়া বাড়ির ভিতর কে কান্না করছে? মুহূর্তের ভিতর প্রচন্ড ভয় আমাকে এসে ঘিরে ধরলো। সাথে সাথে কৌতূহল হতে থাকে পোড়া বাড়ির ভিতরে যাওয়ার। আমি ধীরে ধীরে এগোতে থাকি, আর ঠিক সেই মুহূর্তে কান্নার আওয়াজ থেমে যায়। পিছনে কারো দাঁড়ানোর মতো অনুভূতি হতে থাকে। আমি চট করে পিছনে ফিরে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় ও আতঙ্কে চিৎকার করে উঠি, কে আপনি? পোড়া বাড়ির ভেতরে যেও না। কে আপনি? আমি অনু, কালকুঠিরের বড় নাতনি। মেয়েটির কথায় মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আমার। আমি তো শুনেছি কালকুঠির জমিদার বাড়ির সবাই মারা গেছে, কিন্তু কালকুঠিরের পরিবারের সবাই তো আগুনে পুড়ে মারা গেছে। হ্যাঁ, তাহলে আপনি কি করে বেঁচে আছেন? শুধু আমি না, আমার পরিবারের সবাই বেঁচে আছে। মানে? আজ থেকে 2 বছর আগে আমার ছোট ভাইয়ের জন্মদিনে গ্রামের লোকেরা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা জন্মদিন পালনে ব্যস্ত থাকায় আগুন লাগার ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়, আমরাও পুড়ে মারা যাই। কিন্তু গ্রামবাসীরা কেন আগুন লাগায়? কারণ আমার দাদা কালকুঠির গ্রামের সবার জমি জায়গা অন্যায়ভাবে আত্মসাৎ করে, আর তাই ওরা আমার দাদাকে মেরে ফেলতে চায়। কিন্তু আমরা তো কোনো দোষ করিনি, আমাদেরকে কেন মেরে ফেললো? শুধু আমরাই না, ওই জন্মদিনে যারা যারা এসেছিল সবাই মারা যায়। তোমাদের সাথে খুবই অন্যায় হয়েছে। আর তাই তো আমরা আবার ফিরে এসেছি। যারা যারা বাড়িতে আগুন দিয়েছিল তাদের সবাইকে আমরা মেরে ফেলেছি, সাথে আরো মানুষকে মেরেছি। এবার তোমাকেও মারব। মেয়েটির কথায় আতঙ্কে আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমার পরিবারকে দেখবে, এই দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। মেয়েটির হাতের ইশারায় আমাকে পোড়াবাড়ির ছাদে দেখিয়ে দেয়। ছাদের দিকে তাকাতে প্রচন্ড ভয় আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ভন ভন করে ঘুরতে থাকে মাথা। ভয়ঙ্কর চেহারার কয়েকজন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, হাসছে। ভয় আমার মূর্ছে যাওয়ার মতো অবস্থা, সবার চোখ জল জল করছে। আমি মেয়েটির দিকে তাকাতেই ভয়ে পিছনে ফিরিয়ে যাই। মেয়েটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমাকে যেতে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এদিকে আসবো না। ভুলের কোনো ক্ষমা নেই। এই বাড়িতে যে একবার আসে সে কখনো ফিরে যেতে পারে না, তুইও পারবি না। অশরীরী এই মেয়েটির হাত থেকে বাঁচতে আমি দৌড়াতে থাকি। প্রাণপণে ছুটেছি। আমার পিছনে পিছনে মেয়েটি এবং ছাদে সেই অশরীরীগুলো ধেয়ে আসছে। জানি না ওদের হাত থেকে আজ নিস্তার পাবো কিনা। ভয়ঙ্কর সব হুঙ্কার করতে করতে সবাই ছুটে আসছে। কালকুঠিরের পোড়াবাড়ি পার করে আসতেই পূর্ণিমার আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে গেল। আমি পিছনে বেড়ে কাউকেই দেখতে পেলাম না, কিন্তু ভয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বরফের মতো ঠান্ডা হয়ে যায় সারা শরীর। আমি জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ি। জ্ঞান ফেরার পর আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমার খাটের পাশে নরেন বসে আছে। আমি তাকে রাতের ঘটনা খুলে বলি। শুনলি না তো আমার কথা? এবার বিশ্বাস হয়েছে কেন গ্রামের মানুষেরা কালকুটিরে পোড়াবাড়িকে ভয় পায়? হ্যাঁ রে, ওই বাড়িতে আসলে প্রেতাত্মা থাকে। কালকুঠির জমিদার বাড়ির পরিবার এখনও ওই বাড়িতেই বসবাস করে। হ্যাঁ, আর ওরাই গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছে এবং ক্ষতি করছে। হারিকেন হাতে যে বয়স্ক লোকটাকে দেখেছি, সে ছিল কালকুঠির মশাইয়ের বাড়ির দারোয়ান। সেই সব দেখাশোনা করতো। তুই ঠিক বলেছিস নরেন। নিজের
চোখে না দেখলে এসব ভূত প্রেত আমি কখনোই বিশ্বাস করতাম না। কাল যদি পুরা বাড়ি থেকে বের না হয়ে আসতাম, তাহলে আজ গ্রামের মানুষরা আমার লাশ খুঁজে পেত। অতিরিক্ত সাহস সবসময় ভালো নয় রে। আমার জীবনের ভয়ঙ্কর এই অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না।